তরুণদের স্বপ্নে নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুর সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। চীনের সাথে নতুন অধ্যায় শুরুর আশাবাদ। আন্দোলনে আহতদের সহায়তায় $5 মিলিয়ন দেবে বিশ্বব্যাংক, জানালেন সমাজ কল্যাণ উপদেষ্টা। প্রয়োজনে বিদেশে প্রেরণ, বললেন স্বাস্থ্য সচিব। টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন শেষ ওয়ানডে। এবং মৌসুমি বায়ু লঘুচাপের প্রভাবে আজও সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেশজুড়ে। 6 জেলায় ঝড়ের পূর্বাভাস। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া বিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। দেশের অর্থনীতি পুনর্গঠন সহ ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহনে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে $3.5 বিলিয়ন অর্থ সহায়তা দিতে আগ্রহী বিশ্বব্যাংক। বুধবার নিউ ইয়র্কে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এছাড়া USAID, নেপাল ও চীনের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। আরও জানাচ্ছেন রিহাদ মাহমুদ রনি। জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ। বৈঠকে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার যে ব্যাপক পরিসরে সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে তার জন্য বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন। তিনি বিশ্বব্যাংকে তার ঋণদান কর্মসূচি সম্পর্কে সৃজনশীল হতে বলেন। সেই সাথে তিনি এটিকে দেশ পুনর্গঠনের সবচেয়ে বড় সুযোগ বলেও উল্লেখ করেন। অজয় বঙ্গ বলেন, অন্তত $2 বিলিয়ন নতুন ঋণ দেয়া হবে এবং বিদ্যমান কর্মসূচি থেকে আরও $1.5 বিলিয়ন পুনরুদ্ধার করা হবে। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আধা ঘণ্টার বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেয়ায় ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান। এছাড়া প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা USAID-এর প্রশাসক মিস সামান্থা পাওয়ার। তিনিও বাংলাদেশের আরও সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। রিহাদ মাহমুদ, এশিয়ান টেলিভিশন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে ভারত বাংলাদেশের সম্পর্ক সহ নানা বিষয় তুলে ধরেন তিনি। বৈঠকের পর ভারতের সংবাদ মাধ্যম NIকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্কে বরফ গলতে শুরু করেছে। বার্তা সংস্থা NI এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৈঠকে পানি ভাগাভাগির সমস্যা, সীমান্ত হত্যা, বিদ্যমান বাণিজ্য ভারসাম্যহীনতা নিয়ে ভারতী হাইকমিশনের সঙ্গে আলোচনা করেন মির্জা ফখরুল। এ সময় ভারতের প্রধান ইস্যু নিরাপত্তার সমস্যা নিয়েও আলোচনা হয়। জুলাই আগস্টের ছাত্র জনতা আন্দোলনে আহতদের জন্য $5 মিলিয়ন দেবে বিশ্বব্যাংক বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। এশিয়ান টিভিকে দেয়া একান্ত সাক্ষাতে এই কথা জানান তিনি। সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, আহতদের পুনর্বাসনের ক্ষেত্রে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে পুলিশের গুলিতে নিহত হয়েছে প্রায় ৮০০-র মতো মানুষ। সেই সঙ্গে যারা আহত হয়েছেন তাদের মধ্যে অনেকেই হারিয়েছেন হাত পা, কেউ হারিয়েছেন চোখ, আবার কেউ বরণ করেছেন পঙ্গুত্ব। তাদের মধ্যে অনেকেই চিকিৎসা করাতে করাতে এখন প্রায় নিঃস্ব। এশিয়ান টেলিভিশনকে সমাজ কল্যাণ উপদেষ্টা জানান, জুলাই আগস্টে আন্দোলনে নিহতদের পরিবারকে ৫ লাখ ও আহতদের পরিবারকে ১ লাখ টাকা অনুদান দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। জুলাই শহীদদের স্মৃতিতে আমরা শুধু শহীদ পরিবারের কথা ভাবছি না, প্রতিটি বাচ্চা যে আহত হয়েছে এবং প্রতিটি মানে সংসার যে সাংঘাতিকভাবে সংকটের মধ্যে পড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সবার কথাই আমরা মাথায় রেখে কিন্তু এটা ভাবছি। এবং এটা আমরা ভালো করেই বুঝি
উপলব্ধি করি যে এটা দীর্ঘমেয়াদী হতে হবে, এটা চলমান থাকতে হবে, নইলে আমরা সবার কাছে পৌঁছাতে পারবো না। তবে এই অনুদান যথেষ্ট নয় জানিয়ে তিনি বলেন, আহতদের জন্য $5 মিলিয়ন দিবে বিশ্বব্যাংক। ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়ে ওয়ার্ল্ড ব্যাংক একটা কমিটমেন্ট করেছে আমাদেরকে, যদিও আমরা সেভাবে ঘোষণাটা দিইনি, আমি আপনাদেরকে বলছি $5 মিলিয়ন তারা দেবে এই বাচ্চাদের রিহ্যাবিলিটেশনের জন্য, দীর্ঘমেয়াদী কাজ করার জন্য। তো তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের হেলথ মিনিস্ট্রি অর্থ যোগান দিচ্ছে, আমরা অর্থের যোগান দিচ্ছি, আর আমাদের স্যার তো ওনার জায়গা থেকে তো দিচ্ছেনই। সবটুকু মিলে আমি খুবই আশাবাদী যে আমরা আটকে যাব না, আমরা এই বাচ্চাদের পাশে থাকব। এছাড়া বিদেশি টিম এনে চলছে চিকিৎসা ও প্রয়োজনে আহতদের বিদেশ পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। একটা সিদ্ধান্ত হয়ে গেছে যে আমরা আন্তর্জাতিক বিদেশি ট্রিটমেন্ট, বিদেশি ডাক্তারকে আনবো, আর প্রয়োজন হলে বিশেষ কেসে পাঠাবার ব্যবস্থাটাও আমরা করব। অর্থাৎ আমি একটা কথা বলতে চাই, আমরা কোনো অপশনকে বাদ দেব না। নিহত ও আহতদের পরিপূর্ণ তালিকা তৈরি করে দ্রুতই স্মরণ সভা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান শারমিনেশ মুর্শিদ। আমাদের কাজটা আমরা এখন শেষ করতে পারিনি, কিন্তু অর্ধেকের বেশি 75% কাজ কিন্তু হয়ে গেছে। এই মাসে আমাদেরও ডেটাবেসটা তৈরি হয়ে যাবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে যারা গুরুতর আহত অবস্থায় আছেন, প্রয়োজনে তাদের দেশের বাইরে পাঠিয়ে চিকিৎসা করা হবে। সচিবালয়ের স্বাস্থ্য অধিদপ্তর সম্মেলনী কক্ষে এক ব্রিফিংয়ে এই কথা জানান স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন। এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আরেক ব্রিফিংয়ে বেসামরিক ও বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান বলেন, গণ অভ্যুত্থানের বীর শহীদদের গৌরব অমলিন করার লক্ষ্যে শহীদ পরিবারের সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে। নূর মোহাম্মদ ভূঁইয়ার আরও একটি রিপোর্ট। সামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এই উপলক্ষে গণমাধ্যমের সাথে ব্রিফিংয়ের আয়োজন করে মন্ত্রণালয়টি। ব্রিফিংয়ে দায়িত্বপ্রাপ্ত সচিব বলেন, জুলাইয়ের আগস্টে গণ অভ্যুত্থানে বীর শহীদদের গৌরব গাথাকে অমিলন করার লক্ষ্যে শহীদ পরিবারের সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের অকুতভয় বীর শহীদদের গৌরব গাথাকে অমলিন করার লক্ষ্যে শহীদ পরিবারের সদস্যদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে এই বিপ্লব এক ভিন্ন মহিমায় উদ্ভাসিত হবে। এদিকে সচিবালয় আরেক ব্রিফিংয়ে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, চীনা মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিবে সরকার। যে ফ্যাসিলিটি আছে এর মধ্যে ম্যানেজেবল, কিন্তু এদের মধ্যে একটা অংশ আছে যাদের আপনার মোটরাইজড লিম্বের প্রয়োজন হতে পারে, এবং এটা আমাদের বিশেষজ্ঞরা এবং চাইনিজরা বলেছেন যে এই মোটরাইজড লিম্বটা আপনার একটু এক্সপেন্সিভ, এবং এটা ম্যানেজ করার জন্য কিছু টেকনিক্যাল নলেজের প্রয়োজন হয়। কাজেই এটা দুইটা দিক, এটার খরচ এবং ওইটা ম্যানেজ করার জন্য টেকনিক্যাল নলেজ, এই দুইটা বিষয়ের মাথায় রেখে আমরা কাজ করছি। যদি কারো প্রয়োজন হয় মোটরাইজড লিম্ব দেওয়ার, সেটা নিশ্চয়ই সরকার বিবেচনা করবে। ছাত্র জনতার আন্দোলনে এখন পর্যন্ত 708 জন নিহত ও 25,000-এর বেশি আহতদের তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী মাসে শেষবারের মতো মিরপুরে মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলবেন তিনি। আজ ভারতের কানপুরে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি। এই সময় তিনি জানান, টি-20 বিশ্বকাপই ছিল এই সংস্করণে তার শেষ ম্যাচ। তবে পাকিস্তান হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন সাকিব। মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। একই অবস্থায় রাজধানীতেও থেমে থেমে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। কয়েকদিনের ভ্যাপসা গরমে এই বৃষ্টির স্বস্তি নিয়ে এলেও ভোগান্তিতে পড়েন অফিসগামী পথচারী ও নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে অফিসগামী মানুষ বেশি ভোগান্তিতেই পড়েন। গত 23 সেপ্টেম্বর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়। এর প্রভাবে সারা দেশে বৃষ্টির আভাস দেয়
আবহাওয়া অধিদপ্তর। দেশের 6 জেলায় ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নৌবন্দরকে 1 নম্বর সংকেত দেখতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বৃহস্পতিবার সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী বলেছেন, আবাসিক হলে ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশের জন্য যা যা করণীয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তা নিশ্চিত করা হবে। আবাসিক হল পরিদর্শন শেষে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর অবস্থা খারাপ ছিল, দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত হলগুলোকে মেরামত করা হয়েছে। বিদ্যাপীঠ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যেন শিক্ষার্থীরা সুন্দর পরিবেশ পায় সেই ব্যাপারে কাজ করার কথাও জানান নতুন এই উপাচার্য। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে ময়মনসিংহের হালুয়াঘাটের মৃৎশিল্পীরা। প্রতিমা বানানো শেষে হলেই শুরু হবে রঙের কাজ। তবে পারিশ্রমিক কমে যাওয়ায় হতাশ তারা। তবে আয়োজকরা বলছে, সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে এবারে দুর্গা উৎসব। আর পূজার শুরু থেকে বিসর্জন পর্যন্ত নিরাপত্তায় থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, জানিয়েছেন প্রশাসন। দুর্গাপূজাকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনসার পুলিশ ও পাশাপাশি সেনাবাহিনীর টহল থাকবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বদা প্রস্তুত থাকবে বলে জানান তিনি। এইবার পূজার কাজ একটু কম অন্যান্য বারের তুলনায়। মজুরিটা এটা মনে করেন 35,000 টাকা, আমাদের পুষে না। 3 জন কারিগর আমরা, এটা মনে করেন 10 দিন সময় লাগছে। এবার 15,000 আছে, 20,000 এর মধ্যে আর কি বানানো হইতেছে, চলতেছে, কিন্তু মজুরি তুলনা হিসেবে হয় না, বুঝেন নাই। আমাদের এখানে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন তারা সর্বতোভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে। যে কোনো সমস্যা আমরা তাদের কাছে গেলে সমস্যার সমাধান হচ্ছে। আমাদের প্রশাসনিক কোনো সমস্যা নাই, আইন শৃঙ্খলার কোনো আমাদের ব্যত্যয় ঘটেনি। রাজধানীর মিরপুরে তুরাগ নদীর উপরে 100 বছরের স্বপ্ন কাউন্দিয়া ব্রিজের নির্মাণ কাজ নৌপরিবহন মন্ত্রণালয়ের বাধাই বন্ধ রয়েছে। এর প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। তারা জানান, কাউন্দিয়াবাসী মূলত দ্বীপাঞ্চলে বসবাস করছে। 2015 সালে 497 মিটারে এই ব্রিজটি একনেকে অনুমোদিত হয়। অ্যালাইনমেন্টের জটিলতার কারণে ঢাকা জেলা এলসিডি কাজটি যথাসময়ে শুরু করতে পারেনি। ইতিমধ্যে এলসিডি ঠিকাদার নিয়োগ করে ব্রিজের কাজটি শুরু করে, কিন্তু নৌপরিবহন মন্ত্রণালয় হঠাৎ কাজটি বন্ধের চিঠি দেয়। আমিনবাজার ব্রিজ, বিরুলিয়া ব্রিজ, আশুলিয়া ব্রিজ ও টঙ্গী ব্রিজ 6.72 মিটার উচ্চতায় নির্মিত হলেও হঠাৎ করে কাউন্দিয়া ব্রিজের উচ্চতা 12.12 মিটার নির্ধারণ করে নৌপরিবহন মন্ত্রণালয় এই চিঠি দিয়েছে, যে কারণে কাজ বন্ধ হয়ে যায়। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ভরা মৌসুমে ইলিশের দাম আকাশচুম্বী। ভরা মৌসুমে ক্রয় করতে না পারায় হতাশায় ভুগছেন ভোক্তারা। আগে দেশের মানুষ ইলিশ পাবে, পরে হবে রপ্তানি, এমনটাই বলেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তারই ধারাবাহিকতায় সাধারণ ক্রেতারা বাজারে ইলিশ ক্রয় করতে গিয়ে ইলিশের দাম শুনে দিচ্ছেন মাথায় হাত। নোয়াখালী প্রতিনিধি মানিক ভয়ের ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা হক। মেঘনা নদী সহ বঙ্গোপসাগরে ইলিশ মাছ শিকার করে নোয়াখালীর জেলেরা। আর এই মাছ বিক্রি হয় জেলার সোনাপুর, খাসেরহাট, চৌমোহনী, মাইজদি বাজার সহ বিভিন্ন বাজারে। পাইকারীরা বলছেন, একদিকে যেমন নদীতে মিলছে না কাঙ্ক্ষিত মাছ, তেমনি নদীতে নামলে হচ্ছে খরচও।
ফলে বাজারে ইলিশের দাম একটু বেশি। এখানে ফেসবুকে দেখাইছে মাছের দাম কম, কিন্তু বাজারে আসছে মাছের দাম বেশি। মাছ হলো খুবই কম, মাছ বাইরে যায় না, কোনো কিছু হয় এটা আমরা জানি না। শুধু বর্তমান বাজার হিসেবে মনে হয় মাছের চাহিদা যে পরিমাণে, এই পরিমাণে মাছ নেই বাজারে। আমার মনে হয় একটা বিশাল সিন্ডিকেট আছে এটার মধ্যে। বাজারে জাটকা বিক্রি হচ্ছে 500 থেকে শুরু করে 800 টাকায়, আর কেজি দরে ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকায় বা তার উপরে। আমাদের দেশে যে পরিমাণ ইলিশ মাছ উৎপাদন হয় তার খুব সামান্য পরিমাণে বিদেশে রপ্তানি করা হয়। তো সেক্ষেত্রে আমরা এই বিদেশে রপ্তানির ইস্যুকে কাজে লাগে কেউ যদি অতিরিক্ত দাম বাড়ানোর চেষ্টা করে, আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। বাঙালির কাছে এখন ইলিশ মাছ খাওয়াটা যেন এক স্বপ্নের মতো। তাই দেশের চাহিদা পূরণের পর বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। জানাবো খেলার সংবাদ, শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধু সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। চীনের সাথে নতুন অধ্যায় শুরুর আশাবাদ। আন্দোলনে আহতদের সহায়তায় $5 মিলিয়ন দেবে বিশ্বব্যাংক, জানালেন সমাজ কল্যাণ উপদেষ্টা। প্রয়োজনে বিদেশে প্রেরণ বললেন স্বাস্থ্য সচিব। টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন শেষ ওয়ানডে। এবং মৌসুমী বায়ু লঘুচাপের প্রভাবে আজও সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেশ জুড়ে, 6 জেলায় ঝড়ের পূর্বাভাস। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।